তো টোটো থেকে জাস্ট নামলাম এবার ভেসেলের জন্য। ভেসেলে বোধহয় 9 টাকা না 10 টাকা টিকিট বললো, গিয়ে দেখতে পাবো, জানতে পাবো। ফাইনালি ডেস্টিনেশনে চলে এসেছি। এই পিছনে খুব সুন্দর আমাদের গেস্ট হাউসটা এবং প্রচণ্ড একটা সুন্দর হাওয়া, সামনেই যে সাগর বোঝাই যাচ্ছে। তো কেমন করেছে মানে শেষমেশ দাঁড়ালে একবার একটা মরা গাছের এখানে দাঁড়ালে সত্যি। তো চলে এসেছি কপিল মুনির আশ্রমে। প্রথমে ভেবেছিলাম ভিডিও করতে দেবে না, বাট দিচ্ছে, সবাই করছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের অভিযান হলো গঙ্গাসাগর অভিযান। গঙ্গাসাগর অভিযান মানে আগের ভিডিওতে আমাদের ছিল দেওঘর অভিযান, এটাও আমাদের প্ল্যানিং হয়েছে গ্রুপটার নাম গঙ্গাসাগর অভিযান। তো এখান থেকে আমরা ডিরেক্ট কাকদ্বীপ যাব ফার্স্টে, নামখানা লোকাল ধরে। তো ট্রেন আসছে, আমরা সবাই সকালে উঠে রেডি ফেডি হয়ে চলে এসেছি স্টেশনে, লোকাল ট্রেনেই যাব। অ্যান্ড তারপর ওখান থেকে কী কী প্রসেসে যাচ্ছি, কত খরচ হচ্ছে, আমাদের বাজেট কিন্তু এই ট্রিপে খুব কম এবং খুব কমে আমরা খুব ভালো ঘুরবো, এটাই প্ল্যান। তো চলো ট্রেনে উঠে যদি পারি ভিডিও করবো, নাহলে নেমে ভিডিও করছি। তো নেমে পড়েছি কাকদ্বীপ স্টেশন। দেখো ভিড়টা জাস্ট, কারণ আজকে যেহেতু শনিবার, কালকে রবিবার, তো ওর জন্য এতটাই ভিড় এবং সবাই বেশিরভাগ গঙ্গাসাগর যাচ্ছে। আমরা ভেবেছিলাম হয়তো ভিড় কম হবে, কিন্তু না, যথারীতি দেখছি ভালোই ভিড় হবে। তো ফাইনালি কাকদ্বীপ স্টেশনে নামলাম। আমাদের কিন্তু অনেকটা টাইম লেগেছে বিকজ অফ এখানে ট্রেনের খুব গন্ডগোল। এই লাইনে সিঙ্গেল লাইন বলে ট্রেনের প্রচণ্ড গন্ডগোল। তো 3 ঘন্টার উপর লেগেছে আমাদের। তো এখান থেকে এবার ভেসেলের জন্য যাব, দেন ভেসেলে বোধহয় 8 ঘন্টা লাগে, দেন তারপর ডেস্টিনেশনে পৌঁছে। স্টেশন থেকে নেমে এই টানেলটা ক্রস করতে হয়, দেন তারপর টোটো থাকে, টোটো করে ফেরিঘাট। তো আমরা টানেলটা ক্রস করে টোটো ধরবো। আগে আগে যাচ্ছ, চিনতে পারবে তো? হারিয়ে গেলে কিন্তু আমি দায়িত্ব নেই। এই হলো শিক্ষিত মানুষদের নিয়ে আসার প্রবলেম, বুঝলেন? ভয় ডর পায় না কোনো। কত কাকা, কত? 2 টাকা করে। তো টোটো থেকে জাস্ট নামলাম এবার ভেসেলের জন্য। ভেসেলে বোধহয় 9 টাকা না 10 টাকা টিকিট বললো, গিয়ে দেখতে পাবো, জানতে পাবো। টোটো 20 টাকা করে নেয়। টোটো থেকে একটু হেঁটে তারপর টিকিটটা কাটতে হয়। এবার জানি না কখন ভেসেল, কারণ ভেসেলের কিন্তু একটা টাইমিং আছে, যেই টাইমিংয়ে না গেলে ভেসেল পাওয়া যায় না। তো সেই টাইমিংটা দেখে কিন্তু ভিউটা কিন্তু খুব সুন্দর এবং পিছনের ভিউটা জাস্ট দেখো। ও মাই গড, দাঁড়াও আরো গিয়ে দেখাচ্ছি। এটাকে বলা হচ্ছে বুড়ি গঙ্গা। তো এই দূরে দেখতে পাচ্ছ লোকের জনজোয়ার, কিন্তু মানে এত ভিড় হয় আমার তো আইডিয়া ছিল না। বাও, সেই লেভেলে সুন্দর। খেতে বসেছে। আমাদের এখন সকালে ব্রেকফাস্ট চলছে, পেটাই পরোটা আর তরকারি। সামনে মিষ্টির দোকান ছিল, সেই মিষ্টির দোকান থেকে আমরা খাবার খাচ্ছি। লজ্জা পাবে না, হ্যাঁ ঠিকঠাক করে খাবে। এই তো খাওয়া দাওয়া ডান। এবার ভেসেলের জন্য যাব, আর ভেসেলে 10 টাকা করে টিকিট, আর ভেসেল অ্যাভেলেবেল চাপনি। এতটা টায়ার্ড লাগছে খুব। কিছু কিনবে নাকি? কেনাকাটার দোকান প্রচুর। এই চপ, সকাল সকাল কে চপ খায় ভাই? চপ খেলে ভালো হতো। এই তো চপ। তো এই হলো টিকিট। আমি বলেছিলাম 10 টাকা, কিন্তু 10 টাকা না, 9 টাকা করে পার হেড টিকিট নিয়েছে। আর এটা গভর্নমেন্টের যেহেতু, তাই এতটা কম। বলছে নাকি বুড়িগঙ্গাতে প্রচুর পাখি আছে, তার জন্য খাবার বিক্রি হচ্ছে। আমিও কিনে নিলাম, 10 টাকা নিল এই 3টে জিনিস। 1 2 3 4
5, 6, 7, 8। আচ্ছা, এত তাড়াহুড়ো করার কিছু হয়নি। রুলটা কি বললো? আগে টিকিটের ওখানে 20 মিনিট আর এখানে 10 মিনিট। মানে শুধু টুপি না, পাখা ফাঁকা হ্যান ত্যান অনেক কিছু। এইটা হলো ফেরিঘাটের ব্রিজটা, যেখান দিয়ে তোমার ভেসেলে উঠবো। কি সুন্দর ভিউ অ্যান্ড একটা হালকা হাওয়া হাওয়া দিচ্ছে, আর এই পাখির ঝাঁক দেখো। ভেসেলে উঠে একটা খুব সুন্দর জিনিস চোখে পড়লো। আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম এই ঝুড়িগুলো বানাতে। কি সুন্দর পাতা দিয়ে ঝুড়িগুলো বানাচ্ছে দেখো। ফাইনালি 45 মিনিট পর দেখা মিলল গঙ্গাসাগরের, যে এখানে নামবো আমরা। তো কচুবেরিয়া ঘাট বলছে এটাকে। তো এখানে আবার সঙ্গতি তীর্থ বলে লেখাও আছে, দেখতে পাচ্ছি। তো এখান থেকেই কিন্তু নেমে আমাদেরকে আবার পৌঁছাতে হবে। এই ঘাটটার নাম সঙ্গতি তীর্থ। এখান থেকেই আমাদের আবার গাড়ি করে গঙ্গাসাগরে পৌঁছাতে হবে। ভিড়টা জাস্ট দেখো একবার, পুরো সেই লেভেলের ভিড়। কটায় বেরিয়েছে বাড়ি থেকে? সকাল 7টায় বেরিয়েছি। 7টা না 6টা? 6টায় বেরিয়েছি, 7টায় নামখানা লোকাল ধরেছি। এখন বাজে কটা? এখন 12টা। এখনো পৌঁছাতে পারলাম না। নাম্বার 8 থেকে কচুবেরিয়ায় নামলাম। কচুবেরিয়া নামলাম, এবার আবার গাড়ি করে কিন্তু যেতে হবে। ভেবেছিলাম ডাবের দাম কম হবে আর সমুদ্রের পাড়ে এসে ডাব খাবো, বাট আগুন দাম। এর থেকে আমাদের ওখানে সস্তা। ডাবের আশা ত্যাগ করে এবার আখের রসই খাই। আখের রসও বেশ ভালো দাম, 40 টাকা করে এক একটা গ্লাস, যেটা আমাদের ওখানে 20 টাকা করে নেয়। আমরা এবার অবশেষে টোটো পেলাম এবং খুব বার্গেনিং করতে হয়। 1400 টাকায় নেমেছি 2500 টাকা থেকে। মানে বুঝতেই পারছো বার্গেনিংয়ের লেভেলটা। তোমরাও বার্গেনিং করে কিন্তু এসো। টোটোতে উঠে আমাদের যাত্রা শুরু। এখন প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা বসে থাকতে হবে, তারপর দেখা মিলবে গঙ্গাসাগরে সেই জায়গা, আমাদের সেই হোটেল। নিয়ে যাতায়াত মানে খুব কষ্টকরের ব্যাপার, উঠতে নামতে। ফাইনালি ডেস্টিনেশনে চলে এসেছি। এই পিছনে খুব সুন্দর আমাদের গেস্ট হাউসটা এবং প্রচণ্ড একটা সুন্দর হাওয়া, সামনেই যে সাগর বোঝাই যাচ্ছে। বাট এখন যাবো না, আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, তারপর সাইট সিনে বেরোনোর প্ল্যান আছে। তো এই হলো আমাদের গেস্ট হাউস। দেখো নতুন হয়েছে আর খুব সুন্দর দেখে মনে হচ্ছে। বেশ খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, ছাড়া খেয়ে নিলে অ্যাকচুয়ালি আজকে আমরা ভেজ থালি নিয়েছিলাম, যেটার দাম ছিল 60 টাকা, আর তার সাথে একটা ডিমের অমলেট ছিল যেটা 15। মানে তোমার আজকের আমাদের লাঞ্চের খরচ পড়লো প্রায় 60-75 টাকার মতো পার প্লেট। রান্নাটা যদি বলো কেমন ছিল, মোটামুটি ছিল, কিন্তু এত মাছির উপদ্রব যে খাওয়াটা খুব চাপ হয়ে গেছিল। না তুমি এতগুলো খাবার কেন নষ্ট করেছো? পয়সা দিয়ে তরকারিটা আমাকে তুললে দিলি কেন? তরকারিটা পয়সা দিয়ে কিনতে হয়নি। আমি না খেতে পারিনি বলেই তো দিয়ে দিয়েছি। না তো দিবি কেন? যার ভাগ দেখো আমার প্লেট দেখো, আমি এত পরিষ্কার করে খাই। নিজের প্লেটই পরিষ্কার হয়। কি অবস্থা! আমি আমারটা যা আমাকে দিয়েছে সব পরিষ্কার। দেখো এই যে নিয়ে আসলাম আমি, এরকম তুই নিয়ে এসেছিস, আমি আমার খরচে এসেছি, নিয়ে আসলাম আমি। মানে তোমাদেরকে বলেছিলাম যে আমরা যেখানে আছি খুব সুন্দর ভিউটা, তো ঘুরিয়ে দেখাবো একবার। আমাদের লাঞ্চ হয়ে গেছে, তো এবার হালকা করে সাইডের ভিউটা দেখাবো। এই পুরো সার্কেল করে এই রুমটাতে আমরা আছি, ওটা নতুন হয়েছে জাস্ট বললো, 1 বছরও হয়নি। আর এখানে সুন্দর মুরগির একটা খামার আছে ছোটোখাটো। এছাড়া এবার ডিমও দিয়েছে মুরগি, দেখতে পাচ্ছ। এবং দেশি মুরগির ডিম খেতে হেভি লাগে, বাট এটা নয়, এটা ওদের বাচ্চা হওয়ার জন্য। এবং এখানে সামনে একটা পুকুরের মতো আছে। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এটা ওরা অ্যাকচুয়ালি গঙ্গাসাগরে যখন অকেশনটা হয়, পৌষ সংক্রান্তিতে প্রচুর ভিড় হয়, তো তাই এই ঘরগুলো করে ওরা ভাড়া দেয়। তখন প্রচুর যেহেতু লোক আসে, ঘরের চাহিদা প্রচুর থাকে। পকেটে পয়সা থাকলে তাহলে আরো একদিন থাকা যেত। আমার মামার বাড়ির দিকের এই দিকে দেখে অনেকটা এইরকম গাছগুলো জাস্ট দেখো, প্রচুর ভ্যারাইটিস গাছ। মানে একটা গ্রামের পরিবেশ, এটা যদিও গ্রাম, বাট তাও বেশ সুন্দর। এবং ইভেন কি এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো, কাগজি ফুল দিয়ে গেটের ওখানটায় সাজানো। এছাড়া ওদের অনেক গাছ আছে, আরও বেশ 2-3টে রুম আছে।
এটা যে আমরা যেই রুমে আছি সেই রুমের করিডোর থেকে একটা জানলা আছে, সেই জানলা থেকে ভিউটা দেখো একবার। আর এই রুমগুলোতে আমরা সব রুমগুলো আমরা বুক করে নিয়েছি। রেডি, আমরা এখন সাইট সিনে যাচ্ছি, এরপর যাব সন্ধ্যা আরতি দেখতে কপিলমুনির আশ্রমে। তো সাইট সিনটা কী কী দেখাচ্ছি, কী কী আছে তোমরা একটা ব্লগে দেখাবো, কিন্তু সাথে থাকো আর দেখতে থাকো। গাড়িতে সবাই দেখো প্রচণ্ড মজা করতে করতে আমরা যাচ্ছি। এখানে কিন্তু আমাদের বলেছিলাম তোমাদের আগেও যে আমাদের কিন্তু এজটা কোনো ম্যাটার করে না, মেন ম্যাটার করে মজাটা। যাই বলো তাই বলো, এখানকার রাস্তাগুলো কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন এবং ভিউটা খুব সুন্দর, মানে সাজানো গোজানো এবং খুব সুন্দর রাস্তাঘাট। প্রত্যেকটা রাস্তাঘাটই দেখলাম, মানে একটা রাস্তাঘাটও খারাপ নয় যে গাড়িতে যেতে সমস্যা বা প্রত্যেকটা রাস্তাঘাট খুব সুন্দর এবং সাইডের ভিউগুলোও খুব সুন্দর। দূরে যেই মন্দিরটা দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমাদের আঙ্গুল দিয়ে দেখাই, এই মন্দিরটা হলো এটা ইস্কনের মন্দির, তৈরি হচ্ছে, এখনো হয়নি। তো এখন আমরা নামলাম লাইট হাউস যাবো ফার্স্ট, এখান থেকে আজকে স্টার্টিং, দেন তারপর আরো সাইট সিন আছে দেখবো। এই দিকটা যাবে তো, এই দিক থেকে এই যে জাহাজগুলো দাঁড়িয়ে আছে, হ্যাঁ যাওয়া যাবে না শ্রীলঙ্কা, হ্যাঁ ও কোথায়? আমি শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা কোন শ্রীলঙ্কা দিকে? এই দিকটা পড়বে শ্রীলঙ্কা। আচ্ছা আচ্ছা, আমরা তো নেমে ওখানে বে অফ বেঙ্গলের আগে পড়বে, দক্ষিণে পড়বে। আমরা এখান থেকে শ্রীলঙ্কা চলে যাই, চলো যাই। ভিউটা জাস্ট দেখো একবার। তো আমি একটা কথা সকলকে বলবো, তোমরা যারা যারা গঙ্গাসাগর আসছো শুধু গঙ্গাসাগরেই থেকো না, এই লাইট হাউস এরিয়াতে এসো, নাহলে খুব বড় বড় মিস করবে। কিন্তু জাস্ট ভিউটা দেখো। এখন দাঁড়িয়ে আছি মোহনা এখানে, তো লাইট হাউস সামনে আছে, তো জাস্ট অপূর্ব একটা ফিলিং কাজ করছে। এবং মানে আমি এর আগেও রামেশ্বরমে ঘুরে এসেছি, আমার খুবই ভালো লাগে সমুদ্র। তো জাস্ট ভিউটা দেখো একবার। ওইদিকে সব ফটোশ্যুট করছে, বাট আমাদের কেন এত ভালো লাগছে বলছি, এখন হলো ইভিনিং, মানে সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে, গরমটাও খুব কম, ওর জন্যই আরও বেশি ভালো লাগছে। এরকম ইভিনিংয়েই তোমরা এসো। মা বাবা বসো, তোমরা তুলে দিচ্ছি, হবে। খুব সুন্দর সত্যি, পিছনে ঝাউবন এবং ভীষণ আমরা এনজয় করেছি। তো এখান থেকে যেতে ইচ্ছা করছে না, বাট আরও প্রচুর স্পট আছে, তাই যেতে হবে। বাট সত্যি অপূর্ব জায়গা। এটা পুরো গোধূলি লগ্ন, মানে যখন সূর্য অস্ত যাচ্ছে, দেখতেই পাচ্ছ সমুদ্রের একদম মানে লাস্টের দিকে সূর্যটা, মানে ওখান থেকে সূর্য অস্ত যায় এবং জলের মধ্যে কি সুন্দর সূর্যর যে আভাটা সেটা পড়েছে, মানে আলটিমেট ভিউটা অসাধারণ লাগছিল। এবং ইভিনিং তো রোদ নেই, আরও ভালো লাগছিল ওর জন্য। এবার নেক্সট গন্তব্য হলো নাগ সরোবর। নাগ সরোবর এখানে বলছে মনসা মন্দির আছে, বাট আমি জানি না, গেলে বুঝতে পারবো। আমার খুব ডাউট হচ্ছে সরোবর কেন, তাহলে কি ভিতরে পুকুর আছে? তো চলো গিয়ে দেখা যাক। এই উপরে দেখতেই পাচ্ছ সাইনবোর্ডটা আনো, নাগ সরোবর। এবার দেখছি চাঁদা নিচ্ছে, বাট চাঁদা কেন নিচ্ছে, মানে কুপন নাকি না, এই পার্কটায় ঢুকতে গেলে কোনো টাকা লাগে কি না, এখানে দেখছি সবাই টাকা কেটে ঢুকছে, বাট বুঝতে পারছি না, আলটিমেট গেলে বোঝা যাবে। তো এখানে আমাদের প্রত্যেকের 10 টাকা করে নিল, এটা বলছে মন্দির উন্নয়নের জন্য, বাট মন্দির উন্নয়নে যাবে না কোথায় যাবে সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে, কারণ মন্দিরের উন্নয়ন কিছুই দেখা যাচ্ছে না। এবার এসছি নাগ মন্দিরে। নাগ মন্দির এটাও বেশ সুন্দর দেখার জায়গায়, পিছনে মন্দির নির্মাণ হচ্ছে বলে ওরা একটা চাঁদা তুলছে, ভালো। যাই হোক, সবাই একটু আগেই ঢুকে গেছে, বাট আমি বাইরের জায়গাটা একটু ঘুরে দেখছিলাম বলে লেট হলো। তো বাইরের জায়গায় ভিডিও করার কিছু নেই বলে আমি আর ভিডিও করলাম না। হাঁসগুলো দেখো, এই হাঁসগুলো নাকি লোকের মানত থাকলে লোকে এখানে এমনিই ছেড়ে দিয়ে যায়। মন্দিরটা দেখাবো তোমাদের, ভিতরে ঠাকুর আছে, বাট গ্রিলের ভিতরে ঢুকিয়ে দাঁড়াও। এই হলো নাগরাজ, মানে নাগ মন্দিরের দেবদেবীরা সব, ভিতরে আরও অনেক দেবতারা আছে, বাট কতটা কি দেখাবো চেষ্টা করছি। এই হলো ভগবতী যোগমায়া, দেখো সাইডে লেখাও আছে। মেবি এটার জন্যই নাম নাগ সরোবর, কারণ কি সুন্দর লাগলো আমার এই জিনিসটা দেখে, খুব সুন্দর লাগলো। অ্যাকচুয়ালি প্রচুর মাছও আছে এই সরোবরটায়, এবং যেটা তোমাদের দেখালাম এর আগে, সেটা হলো কালিয়া দমনের সময় যে কৃষ্ণ নাগের উপর উঠে নেচেছিল, সেই জিনিসটা মিডলে করা আছে,
ভালোই লাগলো। মানে শেষমেশ দাঁড়ালে একবার একটা মরা গাছের এখানে দাঁড়ালে সত্যি বাবা। হঠাৎ করে ভাবছো নিশ্চয়ই কোথায় চলে এলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি মার শরীর খারাপ ছিল বলে একটু ডিস্টার্ব ছিলাম বলে আর মাঝখানে ক্লিপ নিতে পারিনি। আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশনে। এই রামকৃষ্ণ মিশনের পুরো ভিতরের চত্বরটা, ওখান থেকে জাস্ট 2-3 মিনিটের ব্যাপার। এসে মাকে ডাক্তারও দেখিয়ে নিলাম। তো এখান থেকে যাবো ইস্কন মন্দিরে ঢুকবো। এই ইস্কন মন্দিরটাই যাওয়ার সময় যে দেখাচ্ছিলাম নতুন করে হচ্ছে। এটা ছোট মন্দির, বড় মন্দির হচ্ছে। অ্যাকচুয়ালি অনেকটা দেরি হয়ে গেছে আর গাড়ির ড্রাইভার দাদা এতটাই তাড়াহুড়ো করছে, ওর জন্য লাস্টের দুটো স্পট আমরা খুব একটা মানে ইস্কন মন্দির বা নাগ সরোবর বা তোমার নাগ সরোবর অনেকক্ষণ ছিলাম, কিন্তু রামকৃষ্ণ মিশনে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ ওখানে সন্ধ্যা আরতি যেহেতু মিস হয়ে যাবে তার জন্য। আর তো তোমরা এলে আমি বলবো যে একটু হাতে টাইম নিয়ে এসো। তো এবার নেমে আমরা চলে এসেছি কপিলমুনির আশ্রম। কপিলমুনির আশ্রমে তোমরা দর্শন করো, ভিতরে ঢুকবো। ফার্স্টে পুরো চত্বরটাকে একবার দেখাবো, দেন তারপর ভিতরে উঠবো। এটাই হলো মেইন কপিলমুনির মন্দির, যেটা গঙ্গাসাগরে বলা হয় আগে নাকি সাগরের মধ্যে থাকতো এবং সেটা সংক্রান্তিতে বেরিয়ে আসতো বছরে একটা দিনে, কিন্তু এখন এই মন্দিরটা করা হয়েছে। ভীষণ সুন্দর। আর এখানে তোমরা জানো নিশ্চয়ই নাগা সন্ন্যাসী, গঙ্গাসাগরে বা এই মেলাতে এই নাগা সন্ন্যাসী কিন্তু ফেমাস। তো একটাই দেখতে পেলাম, বাদবাকি সব ঘরগুলো বন্ধ, মেবি নেই। তো এই মন্দিরের প্রচুর ঠাকুর আছে। কপিলমুনি আশ্রমের ভিতরে অনেক ধরনের ঠাকুর আছে, হনুমানজি বলো, রাধা গোবিন্দ বলো, বা প্রচুর বিভিন্ন কালী, শিব, অনেক ঠাকুর আছে পরপর পাশাপাশি। আর মিডিলে কপিলমুনি, সাগররাজ এবং মা গঙ্গা। তো এই তিনটে আছে মিডিলে, যেখানে মেইন পুজোটা হয়, আর সাইডেও আরতি পুজো হয়। তো আজকে তোমাদের সাথে আরতি শেয়ার করব। এবং আমি যতটুকু জানি এই মন্দিরটা নাকি ইউপি থেকে সমস্ত ডোনেশন আসে, ডোনেশন এসে এই মন্দিরটা চালানো হয়, মানে এই মন্দিরের যাবতীয় খরচপাতি। প্রথমে ভেবেছিলাম লেখা দেখে যে কোনো ফটো ভিডিওই করতে পারবো না হয়তো মন্দিরে, কিন্তু ফাইনালি সব কিছু ভিডিও ফটো যথারীতি সুন্দরভাবেই করতে পেরেছি। যদিও মনে একটা ভয় ছিল যদি বকে, যদি ডিলিট করে দিতে বলে, বাট তাও ভয় করলাম, বাট কোনো অসুবিধা হয়নি। তোমরাও করতে পারো, সবাই করছে। কিন্তু কপিলমুনির আশ্রমে প্রথমে ভেবেছিলাম ভিডিও করতে দেবে না, বাট দিচ্ছে, সবাই করছে, হয়তো অকেশনালি দেয় না। তো তোমাদের দর্শন করো, ভালো করে দর্শন করো, যারা আসতে পারো না ভিডিও দেখেই আপাতত ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি আসতে পারো। হ্যাঁ, সব কিনবে, চিন্তার কোনো কারণ নেই। আরতি দেরি আছে, তো তাই আমরা একটু সাগরের দিকে যাওয়ার পথে এইখানে যে দোকানপাট সেগুলো একবার সবাই দেখছে কি কেনা যায় না যায়, কারণ কালকে যেহেতু সকালে একদমই টাইম হবে না, তাই আজকে। আর এই রাস্তাটা কিন্তু পুরো দু সাইডে দোকানপাটে ভর্তি, মানে বলতে পারো এখানেই সব কেনাকাটার জিনিস। কপিলমুনির আশ্রমে 7:30টায় আরতি হয়, ঠিক আছে। তার আগে এই সাগররাজের আরতি হয়। তো এখানে সব পণ্ডিতরা চলে এসে সাগরের আরতি করতে। দেন সাগরের আরতি হওয়ার বেশ কিছুক্ষণ পর কপিলমুনি আশ্রমে আরতি হয়। কেমন, এটা এভরিডে। এবার সাগরের আরতি স্পেশালও হয় বিভিন্ন পূর্ণিমা বা বিভিন্ন অকেশনালি, আর এটা হচ্ছে সংক্ষিপ্ত আরতি। মন্দিরে পুজো আরতি দেখে এবার কেনাকাটার পর্ব শুরু সকলের। সবাই সবাইকে গিফট দেওয়ার জন্য কিছু না কিছু কিনছেই। আমি এবারে কিছু কিনবো না, কারণ মা বাবা এসছে যথারীতি, তাই ওরাই কিনবে। আমি দুদিন বাদে পুরী যাচ্ছি, সেখান থেকেই কিনবো। আরতি ফারতি দর্শন তো ডান। এবার একটু কেনাকাটার কাছেও গেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তো এবার যাব ডিনার করতে। ডিনার করবো না নিয়ে যাবো সেটা ডিপেন্ড করছে কী পাই না পাই। তো দেখা যাক কী পাই না পাই। ওয়েট এই যে কেনাকাটা করেছে সবার জন্য, তো সেই গিফট এখন দেবেন। এই হলো আজকে রাত্রের ডিনার, চিকেন কষা অ্যান্ড রুটি। আমরা ঠিকই করেছিলাম আজকে ননভেজ খাবো, তাই ননভেজই খাচ্ছি। মর্নিং গাইস, আজকে সেকেন্ড মানে কালকে ব্লগটা শেষও করা হয়নি যদিও রাত্রবেলা, বিকজ অফ এতটাই টায়ার্ড লাগছিল, ফোনে চার্জ ছিল না, তো ওর জন্য শেষ করা হয়নি। আজকে এখন যাচ্ছি ব্রহ্ম মুহূর্তে স্নান করতে সঙ্গমে, তো তারপর ওখান থেকে যাব পুজো দিতে। দেন আজকেই বেরিয়ে যাওয়া যদিও ব্রেকফাস্ট করে। আর মানে এতটা
ব্রেক জার্নি না, ওর জন্য যেতে আর কি সবাই আবার সেই অতটা ভাবলেই মানে একটা ভয় লাগছে। যাই হোক, তো এখন যাব, ফার্স্টে স্নান করব, সানরাইজ দেখবো, দেন তারপর পুজো দেবো। তো গুড মর্নিং গাইজ। তো আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন একা একা? সকালের ভিউটা দেখো, কালকে রাত্রে আমরা দেখে বুঝতেই পাইনি এত সুন্দর এখানে ভিউটা হবে। অ্যাকচুয়ালি আমরা সানরাইজ দেখার জন্য এসেছি, বাট দুর্ভাগ্যবশত সানরাইজ মনে হয় এখান থেকে দেখা যায় না, ঠিক আছে? সো সূর্য কিন্তু উঠে গেছে, বাট সানরাইজ আমরা কিন্তু দেখতে পারলাম না। এ আবার সার দেখে এখন সঙ্গমে চলে এসেছি। ওয়েদারটা জাস্ট অসাম, এবং সকালবেলা এখন খুব ভোরবেলা। তো এবার স্নান করব, সবাই রেডি হচ্ছে। এইটা হলো সঙ্গম মানে হ্যাঁ, এটা এখানেই স্নান করে সবাই। আর পিছনে নৌকাগুলো দেখো, ভিউটা দেখো, জাস্ট খুব সুন্দর লাগছে দেখতে, এবং ওয়েদারটা আজকে এখনো অবধি খুব সুন্দর। তো স্নান করে উঠে মানে আবার হোটেলে যাব, চেঞ্জ করে তারপর আসবো মন্দিরে। 3, 2, 1 স্টার্ট। দু সাইডে দুটো কুলি ভাড়া করা, আর সবাই এখানে সবাই স্নান করতে পারবে, কারণ জলের কিন্তু ঢেউ একদমই নেই। নর্মাল যেমন গঙ্গার জলের স্রোত থাকে তেমনই, তাও খুবই হালকা। সবাই স্নান করতে পারবে, অনেকটা দূর অবধি যেতে পারবে, সবাই অনেকটা দূর অবধি যাচ্ছে, কোনো ভয়ের কিচ্ছু নেই। আমি এখন স্নান করি, উঠে তারপর দেখা হচ্ছে। স্নান ফান করে এসে আবার হোটেলে এসেছিলাম, হোটেলে এসে রেডি হলাম, রেডি হয়ে দেন আবার যাচ্ছি মন্দিরে পুজো দিতে, যেটা মেন। কিছু লোক চলে গেছে, কিছু লোক যাবে, তো মন্দিরে গিয়ে আবার দেখাচ্ছি। মন্দিরের সামনে ডালার প্রচুর দোকান পেয়ে যাবে, অ্যান্ড ডিপেন্ড করছে তোমরা কত দিয়ে কিনবে। 51 থেকে স্টার্টিং, 101, 150। তো আমি কিনেছিলাম 101-এর একটা ডালা প্লাস 30 টাকার একটা নারকেল। তো আমাদের 131 টাকার ডালাটা ছিল। তোমরা তোমাদের মতো কিনতে পারো। তো মন্দিরে ঢুকছি পুজো দেওয়ার জন্য, ডালা কেনা হয়ে গেছে। আমাদের 151 টাকা করে লাগলো ডালা। তারপর যাবো ব্রেকফাস্ট করতে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে এবং বেরোনোরও তাড়া আছে। মন্দিরে পুজো দেওয়া হলো, আগের দিন যেহেতু দেখিয়েছি আজকে আর দেখালাম না। এই মূর্তিটা আগের দিন দেখাইনি, তাই দেখালাম। তো এবার আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, কারণ আমাদের কিন্তু বেরোনোর তাড়া আছে। তো আমরা পেটাই পরোটা অ্যান্ড ডাল খাচ্ছি, খুব ভালো খেতে। এই বাড়িটাতে আমরা ছিলাম, যেটাতে দেখলে কালকে দেখিয়েছি যদিও। অ্যান্ড এদের বিহেভিয়ার যদি বলো, মোটামুটি খুব ভালো না, খুব খারাপও নয়। লাস্টে বেরোনোর সময় একটু খারাপ ব্যবহার করলো, বাট আসতে পারো, ডেফিনেটলি আসতে পারো, কারণ 600 টাকা ছিল। 600 টাকাটা ঠিকঠাকই ঘর আন্দাজে। তো এই আসার সময় যতটা আনন্দ থাকে, যাওয়ার সময় ততটাই দুঃখ থাকে। সবাই লাগেজ তুলছে, এবং এক রাতের সফর কিন্তু খুব ভালোই হলো। তো অনেক ঘোরাঘুরি হলো, এবার বাড়ি যাওয়ার পালা। টোটাল ব্লগটা নিশ্চয়ই তোমরা দেখবে এবং দেখে জানিও কেমন লাগলো। আমাদের কিন্তু বাজেট অনুসারেই আমাদের হয়ে গেল। আমাদের 1000 টাকা বাজেট ছিল, 1000 টাকায় ফুল গঙ্গাসাগর এবং লাক্সারিভাবে, এই সব থেকে বড় ব্যাপার। আমাদের আগের লঞ্চটা চলে গেছে যথারীতি, লেট হয়েছে বলে আমাদের নেক্সট লঞ্চের জন্য দাঁড়িয়ে আছি। ওখান থেকে সবাই আসছে, এবার মেবি ছাড়বে। আর টিকিট যথারীতি 9 টাকা করেই, যাওয়ার যেমন 9 টাকা লেগেছে, ফেরারও 9 টাকা। তো এখানে ভিউটা খুব সুন্দর লাগছে। আজকে যেহেতু আমরা শেড পেয়েছিলাম মাথার উপর, ওর জন্য রোদটা কম লাগছে, তাই একটু আরাম করে দাঁড়িয়ে আছি। তো চলো লঞ্চে উঠে এবার যাত্রা শুরু, 45 মিনিট। তবে আমরা মনে হচ্ছে যাওয়াটা এনজয় করব। সাবধানে যেও, আসছে বছর আবার এসো। আমি তোমাদের ছাড়তে এলাম, তো ছেড়ে দিয়ে যাচ্ছি। আমার শ্বশুর বাড়ি কেন, আমার বাপেরও 2টো জমি আছে এখানে। হোটেল হবে। হ্যাঁ, এই সেই পাখিগুলো। তোমরা নিশ্চয়ই শর্টস দেখে ফেলবে তার আগে, ব্লগটা পোস্ট হওয়ার আগে। আমি শর্টস নেব বেশ কয়েকটা। ওই পাখিগুলোকে খাবার দেওয়ার জন্যই খাবার কিনে। যাওয়ার সময় এতটাই ভিড় ছিল, ওর জন্য ঠিক মজা করতে পারিনি, বাট ফেরার সময় কিন্তু চুটিয়ে ফটো তোলা, ভিডিও করা, এবং একদম সামনে দাঁড়িয়েছিলাম, বসিনি। খুব মজা করেছি। সেই ভিডিওগুলো তোমরা ব্লগের আগেই পেয়ে যাবে। তাও যদি না দেখে থাকো আবার দেখে নিও, শর্টসে থাকবে। তো দেখো জেটিঘাটে বেশ ভালো ভিড়, আজকে কিন্তু সানডে, তাও কিন্তু ভালো ভিড়। আমাদের গঙ্গাসাগর থেকে আসার পথে জেটিটা বেশ ফাঁকাই ছিল, সবাই বসতে পেরেছে। বাট আমি দাঁড়িয়েছিলাম, আমরা কয়েকজন, কারণ দাঁড়িয়ে মজা করব বলে।
তো এবার নামার পালা, নেমে তারপর টোটো ধরে আবার ট্রেন ধরতে হবে। কিন্তু আজকে যতটুকু শুনলাম ট্রেনের খুব গন্ডগোল। অ্যাকচুয়ালি আজকে যেহেতু ট্রেনের গন্ডগোল, লাইনের তার ছিঁড়ে গেছিলো, তো তার জন্য ট্রেন প্রচুর ক্যান্সেল, প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা ট্রেন নেই। তো তার জন্য আমরা কী করলাম, মাঝেরহাট থেকে একটু ট্রেন আসছিলো, যেটা তোমার কাকদ্বীপ হয়ে নামখানা আসছিলো। তো আমরা এখন ওই ট্রেনটাতেই নামখানা চলে আসলাম এবং এই ট্রেনটাতেই আবার রিটার্ন করব, বিকজ অফ জায়গা যেতে পাই। কারণ আমরা যদি কাকদ্বীপে দাঁড়াতাম তাহলে সিট পেতাম না বসার, আর এতটা দূরের ডিস্টেন্স সিট না পেলে খুব চাপ। তো চলো ট্রেনে কিছু ক্লিপ নেবো কিনা জানি না, প্রচণ্ড ভালো লাগছে না, একদমই টায়ার্ড লাগছে। তো বাড়িতে গিয়ে ব্লগটাকে এন্ড করবো, এমন কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। আর টোটাল দেখালাম তোমাদের, তবে ভুল করেও কিন্তু নামখানাতে নেমে কেউ গঙ্গাসাগর যেও না। অবশেষে আমরা নামলাম এবং দীর্ঘ প্রতীক্ষার পর একদিনের সফর। তো কেমন হলো বলো? একদম বাজে। তো এত সস্তায় ঘুরিয়েছি, তো এত সস্তায় ঘুরিয়েছি আর কি চাই। তারপরে এত ভালো মন্দ খাইয়েছি, এত ভালো হোটেলে রেখেছি। আজকে সারাদিন পেটে ভাত নেই, আজকে সকাল অবধি কন্ট্রাক্ট ছিল, তো সকাল ওভার হয়ে গেছে, আমার তো কিছু দোষ নেই। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি, তো সোমা মাসিকে মিস করছি, কারণ সে একটু অন্যরকম গন্ডগোল করেছে, পরে বলছি সেটা। বাড়ি ঢুকলাম বিধ্বস্ত অবস্থায়, আর এবার গিয়ে ভালো করে ফ্রেশ হতে হবে, স্নান করতে হবে। আর নেক্সট ট্রিপ কোথায় হচ্ছে, আমার নেক্সট ট্রিপ পুরী হচ্ছে সেটা বলে দিলাম, বাট গ্রুপের সাথে নেক্সট ট্রিপ কোথায় হচ্ছে তার জন্য ব্লগে চোখ রাখতে হবে, সেটা দেখতে হলে জানতে হবে।